আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাইভ ব্লগ উইথ আফসানা থেকে আমি আফসানা চলে আসলাম। আজকে আবার কয়েকদিন পরে ভিডিও আপলোড দিচ্ছি। আশা রাখছি সবাই ভালো আছেন। আমিও আগের থেকে একটু ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো বলতে পারছি। তো এই যে কিছুদিন ধরে একটা সমস্যা ছিল যে আমার কাজের হেল্পিং হ্যান্ড ছিল না, অবশেষে আল্লাহর রহমতে তার হাজব্যান্ডও রিকভার করেছে আর সেও আজকে থেকে কাজে এসেছে। তো এই খুশিতে যে আজকে আমার কাজ করার জন্য হেল্পিং হ্যান্ড যে আছে সে এসেছে, এই খুশিতে আমরা যেটা করলাম, আর ছেলের ইচ্ছা, মেয়ের ইচ্ছা না, ছেলে এবং ছেলের বাবার ইচ্ছা, আজকে আমি দুপুরে মেনুটা রেডি করেছি। কি রান্না করেছি না করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে বেশ অনেক দিন পরই মনে হচ্ছে এই রেসিপিটা আমি করতে যাচ্ছি। তো প্রথমে অর্পাকে নিয়ে আসলাম, দেন হাত মুখ ধুয়ে আমার মনে হলো যে আমি এক ঢিলে দুই পাখি মারবো। মানে আমি যদি এখন ভাত রান্না করি তাহলে আমার ভাতের সাথে 2-3 রকমের তরকারি লাগবে, একটা ভাজি, একটা ডাল, একটা ভর্তা। আর আমি যদি মুরগিটাকে একটা রান্না করতে চাই, যে একটা রান্না একদম পরিপূর্ণ খাওয়াও হবে আর ওরাও খুশি আমিও খুশি, তো সেটা ভেবে যেটা করলাম, নর্মালি আমার বাসায় পোলার চালটা সবসময় আনাই থাকে, আর ভেবেছিলাম মুরগিটা কারি করব, কিন্তু ওই যে একটু সময় কম, এসে একটু টায়ার্ড লাগছিল, শুয়েছিলাম, আর একটু শুয়ে থাকতে গিয়ে এমন টায়ার্ড লাগছে এখন আর উঠে রান্না করতেও ইচ্ছে করছে না। এখন অনেকে বলতে পারেন আপু আপনি তো রান্না করছেন। হ্যাঁ, আমি রান্না করছি। এখন যেমন একটা রান্নায় আমি পুরো মেইন ডিশ করে ফেলতে পারি, সেটা কিন্তু আমি ভাত রান্না করলে হতো না, আমাকে একটা ডাল, একটা ভাজি, একটা সবজি, মাছ মাংস রান্না করতে হতো। তাই চিন্তা করলাম যে শর্টকাট কি করা যায়, বাচ্চারাও খুশি, হাজব্যান্ডও খুশি, আর আমি তো খুশি হবই। তো এই তো শুরু করে দিলাম আপনাদের সাথে রান্না বান্না। আমি প্রথমে যেটা করলাম, কড়াইয়ে মাংসগুলোকে দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন একটা একটা করে কড়াইয়ে দিয়ে দিলাম। আর তারপর যেটা করলাম, মাংসগুলোকে একটু ভেজে নিলাম। যদিও এগুলো হচ্ছে ব্রয়লার না, এটা হচ্ছে পাকিস্তানি যে কক মুরগিগুলো আছে সেগুলো। তো সেটাকে আমি একটু প্রথমে মাংসটাকে দই দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপর আমি এটাকে হালকা করে ভেজে নিয়ে দেন রান্না করব। আর ওই চুলায় দেখেছেন যে আমি পোলার চাল 2 পট গরম পানিতে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। কি রান্না হচ্ছে কি মনে হচ্ছে, পোলাও রোস্ট? না, পোলাও রোস্ট না। পোলাও রোস্ট করতে গেলেও আবার একটা চপ বা টিকিয়া অথবা ভেজিটেবল করতে হবে। তাই চিন্তা করলাম যে যেহেতু মুরগিরই একটা প্রিপারেশন করছি, তো যেটা হলো মুরগিটাকে ভালো করে ভেজে নিয়ে একটা গ্রেভি তৈরি করলাম। আর গ্রেভি তৈরি করে হচ্ছে আমি রান্নাটা করব। আসলে আমি যেটা করছি, মুরগি দিয়ে একটু বিরিয়ানি রান্না করে দিচ্ছি। আর বিরিয়ানি তো বাচ্চাদের পছন্দ, সাথে ওর বাবারও। তো এই বিরিয়ানি করার জন্য ইজি ওয়ে আমার কাছে মনে হয় এটা। আসলে এক একজন এক একভাবে করে, তো যে যেভাবেই করুক না কেন এক একজনের রান্নার টেস্ট কিন্তু এক এক রকম হবে, এটাই নর্মাল। তো আমি যখন ফাঁকিবাজি রান্না করি তখন এভাবেই করি। এর সাথে একটু বাদাম বেটে দিয়েছিলাম ব্লেন্ডারে, ওটা দেখানো হয়নি। আর ঘরেই ছিল মানে তেহেরি মশলা, বিরিয়ানি মশলা, এগুলো মোটামুটি ঘরেই আমার থাকে সবসময়। রোস্টের মশলাটাও কিন্তু রাখি, আর রাঁধুনির মশলাটা বেশ ভালো। তো এরকম ছিল বিরিয়ানি মশলাটা, তো সেটা দিয়েই ভাবলাম যে মুরগিটাকে ভালো করে যেহেতু ভেজে নিয়েছি, রান্না হতেও কম সময় লাগবে, আলুটাকেও ভেজে নিয়েছি, এখন জাস্ট ঝোলটা বা গ্রেভিটা ভালো করে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে ওর মধ্যে মুরগিটা উঠিয়ে দিলাম। আর এর মধ্যে আমি ভাতটাও রান্না করে ফেলেছি। এরপরে সব কিছু করে নিতে আমার ধরেন অতিরিক্ত 25 মিনিটই লেগেছে। এরপরে একটা পাতিল নিয়ে নিচ্ছি, আর পাতিলে আজকে যেভাবে বিরিয়ানি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এক একজন তো এক একভাবে করে, আজকে আমি এভাবে করছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। তো প্রথমে এখানে পোলার চাল যে সিদ্ধ করেছি সেখানে আমি স্টার অ্যানিস, ছোটো এলাচ, দারচিনি এবং একটা তেজপাতা দিয়ে পানিটাকে বয়েল করে নিয়ে সেখানে পোলার চাল 80% আগে সেদ্ধ করে নিয়েছি, দেন এটাকে ঝরিয়ে নিয়েছি। এরপর একটা পাতিলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, এখানে কিন্তু একটু মশলাও আমি দিয়ে দিচ্ছি। অনেকে হয়তো ভাবতে পারেন যে মশলাটা আবার আপু এখানে কেন অ্যাড করছে, একবার করে দেখবেন তারপরে বুঝতে পারবেন যে কেন আমি করছি। আমি কিন্তু এই যে নিচে হাঁড়ির নিচেটা বেশ কিছুটা ঘি দিয়ে দিয়েছিলাম, সেটা আসলে হয়তো ক্যামেরা বন্দি করতে ভুলেই গিয়েছে। আরও কিছুটা ঘি আমি দিব, কারণ আমি এই রাইসটাতে কিন্তু আলাদা করে যেহেতু তেল দিচ্ছি না, তাই একটু ঘিয়ের ব্যবহারটাই বেশি করেছি। তারপর বেশি বলতে অনেক না। তো এখানে আমি আলুগুলোকে প্রথমে মাংস থেকে তুলে তুলে সাজিয়ে দিচ্ছি। চাইলে একবারই দিয়ে দিতে পারতাম, 2টা লেয়ার করলেও হতো, ওই যে যাতে আরেকটু ভালো হয়। শর্টকাট ফাঁকিবাজি রান্নাটাও যেন খেতে মজা হয়, ওরা যেন খেয়ে বলে যে না অনেক ভালো হয়েছে, সেভাবেই করার চেষ্টা। যেহেতু একটা রান্নাই করব সেহেতু মন দিয়েই করছি। তো 2 পট চালের এরকম রাইস রান্না করে নিয়েছিলাম, নিচে একটা লেয়ার করে দিলাম, তারপর আলুর লেয়ার দিয়ে দিলাম, সাথে বেরেস্তা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কাজু কিশমিশও দিয়ে দিয়েছি।
তো এরপর আমি আরও একটু লেয়ার তৈরি করলাম। তৈরি করার পর আমি মাংসগুলোকে এখানে বিছিয়ে দিব। কেউ চাইলে মাংসগুলো দ্বিতীয় লেয়ারে দিতে পারে, আমি উপরে দেওয়ার কারণ হচ্ছে মাংসগুলো মোটামুটি ডান, এখন জাস্ট একটু ভাপে রাখলেই হয়ে যাবে, বাট বেশি নরম হবে না, এই আর কি। আর যে যেভাবে ইচ্ছা কয়েক লেয়ার দিতে পারেন, আমি আসলে এটা জাস্ট 3 লেয়ারই দিয়েছি। তাই আমি প্রথম লেয়ারে ভাত রেখেছি, পরের লেয়ারে আলুটা সহ ব্রেস্তা সহ সব কিছু দিয়েছি, তারপরের লেয়ারে মাংস, এবং তারপরের লেয়ারে দিব একটু আবার যে রাইসটা রান্না করা হয়েছে, এরপরে মশলা দিয়ে ঘি দিয়ে। এই তো দেখতেই পাচ্ছেন আমি সমস্ত মাংসের মশলা টশলা যা ছিল সবই দিয়ে দিলাম। আর এর সাথে আমি একটু জাস্ট যে মশলাটা ছিল সেটা উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছিলাম, একটু সামান্য লবণও দিয়ে দিচ্ছিলাম। আর রাইসটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি। অনেকে হয়তো বলতে পারেন আসলে আমার থেকে আমার আপুরা আরও ভালো রান্না করতে পারে, আমি জানি, আমার ব্লগগুলো দেখেন, তারা হয়তো এর থেকে বেশি মজাদার করতে পারেন, তবে আমি এই ওয়েতে করি, চাইলে আমার ওয়েটাও একবার ফলো করতে পারেন। এখানে আমি যে চালটা সেদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে একটু পানি উঠিয়ে রেখেছিলাম, কারণ সেই পানিটাতে আমি একটু তেল দিয়েছিলাম যাতে চালটা ঝরঝরা হয়। আর এখন এই যে ঘিয়ের ব্যবহার আমি 2বার করেছি, একবারে হাঁড়ির নিচে একবার দিয়েছি, এবং এই তো হাঁড়ির উপরে 3 টেবিল চামচের মতো আমি এখানেও দিয়ে দিচ্ছি। মানে টোটাল আমার 4 টেবিল চামচের মতো ঘি লেগেছে। এটা অনেক বেশি না, কারণ রাইসটা একদমই তেল ছাড়া, শুধু সেদ্ধ করার সময় সামান্য একটু দিয়ে দিয়েছিলাম, অতটুকুই। তো এই তো হয়ে গেছে, একটু ঘি দিলাম। আর এই সব শাহি খাবারগুলোতে একটু ঘি না দিলে আসলে ভালোও লাগে না। নিজেদের জন্য করলেও একটু তো ভালো মতো করতেই হবে না, শুধু গেস্টকে সুন্দর করে রান্না করলে কি চলে? গেস্টের জন্য, বাসায় যারা খাবে তাদের জন্য আরও বেশি স্পেশাল করে রান্না করতে হয়, আমি সেটার চেষ্টা করি। তো এই তো এরপরে কেওড়া জল দিয়ে আমি এই যে চুলার জালটা ঢিম আঁচে দিয়ে বসিয়ে দিয়ে অন্য কাজগুলো করতে চলে গেলাম। এর মধ্যে এসে যে কাজটা করব, একটু দুধ দিলাম। আর আমার হাতের কাছে জাফরান নাই, যদি জাফরান থাকতো তাহলে জাফরানই দিয়ে দিতাম। তো জাফরান ছাড়া তো যেটা করতে পারি আমরা, জর্দার রঙটা কিছুটা দিয়ে দুধের সাথে এই সময়টা জাস্ট 5-10 মিনিট পরে আমরা এই দুধটাও কিন্তু সেই হাঁড়িতে ঢেলে দিব, যে হাঁড়িটাতে আমরা ঢিমি মানে একদম আঁচটাকে একদম অল্প আঁচ দিয়ে যে বিরিয়ানিটাকে বসিয়ে দিয়েছি সেটাতে আমি একটু একটু করে দিয়ে দিব, যাতে করে নিচ থেকে লেগে না যায়। আর দুধটা দিলে এমনিই কিন্তু ভালো লাগে, চাইলে এখানে পাউডার মিল্কও ইউজ করা যায়, আমি গরুর দুধটাই দিয়েছি সাথে একটু। তো এখন ঢেকে দিব, আর ঢাকনাটাও ঢেকে দিব যাতে করে কোনো রকম বাষ্প না বের হয়। তো এই তো বের হয়ে মানে রান্নাটা হয়ে গেছে। আর ছেলের ক্ষুধা লাগছে, তো ও সালাদ খাবে না, তাই সালাদ মাখালাম না। আমাদের যেহেতু নামাজ আছে, তো গোসলটা শেষ করে নামাজ পড়ে দাঁড়ান আমরা খাবো, আর ছেলেকে খেতে দিয়ে চলে গেলাম। আজকের ব্লগটা একটা সাধারণ ব্লগ ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট